গুড আফটারনুন। আমার সকল পিএসসির জন্য পড়তে থাকা সকল ছাত্রছাত্রীদের আমি গুড আফটারনুন দিয়ে শুরু করছি। মহেশ যে ছোট গল্পটা সিলেবাসে আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্প, সেই মহেশ গল্পগুলো আমি এক একটা পর্বে পড়াচ্ছি। তো আজকে হলো দ্বিতীয় পরিচ্ছেদ পড়াচ্ছি। মহেশ গল্প দ্বিতীয় পরিচ্ছেদ পড়িয়ে আমি তোমাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। আশা করছি তোমরা প্রত্যেকে ক্লাসটা অ্যাটেন্ড করবে। চলে আসছি 2 নম্বর পরিচ্ছেদে। দেখো কি আছে। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। আমিনা হলো গফুরের মেয়ে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। তাহলে মহেশকে মানিক ঘোষেরা থানায় দিয়েছে। তখন গফুর কি কহিল? গফুর বলছে, দূর পাগলি, হ্যাঁ বাবা সত্যি। তাদের চাকর বললে, তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোঁয়ারে খুঁজতে। তাহলে কোথায়? দরিয়াপুরের খোঁয়ারে খুঁজতে বলেছে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। এটা কে বলল? আমিনা বলল। কাকে বলল? গফুরকে। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এই আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনই গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এই ভয় তাহার হয় নাই। বলছে যে গফুরের কথা এখানে বলা হয়েছে, বিশেষত মানিক, কারণ মহেশের কথা বলছে। গফুর চুপ করে থাকলো, তারপর বলছে যে এই নিরীহ একটা গরিব মানুষের, গফুররা তো নিরীহ প্রকৃতির আর গরিব মানুষ, আর মহেশের সম্পর্কে এইরকম একটা ব্যাপার, প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এই ভয় তাহার হয় নাই। বিশেষত মহেশ গিয়ে গাছপালা যে নষ্ট করছে, তার ফলে প্রতিবেশীরা যে এত বড় শাস্তি দেবে মহেশকে, সেটা গফুর কল্পনাও করতে পারেনি। বিশেষত মানিক ঘোষ, গো ব্রাহ্মণে ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত। মানিক ঘোষ কিন্তু গো ব্রাহ্মণ, গো পুজো করতো, গরুর পুজো। তো সেই জন্য বলছে সে এই অঞ্চলে বিখ্যাত, কিন্তু সে কি করে এইটা করতে পারলো? মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না, কিন্তু তারা যে বললে, এটা আমিনা বলছে আবার, কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। 3 দিন হলেই পুলিশের লোক গোহাটায় বেচে দেবে। গফুর কহিল, ফেলুক গে, গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। বলছে গোহাটা বস্তুটা যে কী জিনিস সেটা আমিনা জানতো না, গফুর জানতো, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্র তাহার পিতা যে কিরূপ বিচলিত, মহেশকে গোহাটায় পাঠানো হবে, সেখানে তো গরুদের বিক্রি করে দেওয়া হয়। সেই জন্য বলা হচ্ছে যে জিনিসটা খুবই খারাপ ব্যাপার মহেশের জন্য। কিন্তু আজ সে আর কোনো কথা না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। তাহলে কি রাখলো? পিতলের থালাটি বসিবার মাচা ছিল বসা, সেইখানে নিচে রেখে দিল। এই বস্তুটির ওজন ইত্যাদির বংশীর সুপরিচিত। বলছে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। কি ছিল তাহলে? শেষ সম্বলটা কি ছিল? পিতলের থালা। বস্তুটির ওজন কত? বংশীর সুপরিচিত। বছর দুয়ের মধ্যে সে 5 ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দেয়। দেখো এখানে গফুর কিন্তু ওই পিতলের থালাটা 5 বারের মতো হয়ে গেছে, সে কিন্তু বন্ধক রেখে টাকা দিয়েছে।
টাকা দিয়েছে, অতএব আজও আপত্তি করিল না। বংশী তাকে টাকা দিয়েছে, এর আগেও একটা করে টাকা দিয়েছে বন্ধকের পর। দেখো পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল, সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। একজন বুড়া গোছের মুসলমান লোক তাকে কিন্তু দেখছিল মহেশকে। অদূরে একধারে দুই হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া দুই হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোপুরি দিলাম, নাও। ঠিক আছে, তাহলে কি হলো, গফুর মিয়া যখন পরীক্ষা শেষ করিয়া বুড়ো চাদরের যখন মহেশকে দেখছিল, তাকে দেখতে দেখতে সে একখানা মহেশকে পরীক্ষা করছিল দেখে একখানা 10 টাকার নোট বের করে বলল, ভাঁজ করে খুলে বলছে বাইরে বের করে যে বারবার মসৃণ করিয়া লইয়া গিয়া বহিল, আর কিন্তু এটা ভাঙবো না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দে বসিয়া রহিল। যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহলে সে চেঁচিয়ে উঠল গফুর। তাহারা চমকিয়াও গেল। বুড়ো আশ্চর্য হইয়া কহিল, কেন হাত দেব না কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি, আমার জিনিস আমি বেচব না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। সে কি করল, মহেশকে বেচে দিল না। তাহারা কহিল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। এই বলিয়া সে ট্যাক হইতে 2 টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল। একটা কলহ মানে কি ঝগড়া বিবাদ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়ো হাসিয়া ধীরভাবে কহিল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে এই তো? বলছে, আর 2 টাকা তুমি হয়তো চাপ দিয়ে একটু বেশি নেবে এই তো? দাও হে, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও তো, কেমন? এই না? বলছে, তোমার মেয়েকে আরও 2 আমি জল খেতে দিলাম টাকা। না, সে তখনও গফুর বলছে না, কিন্তু এর বেশি কেউ একটা আধলা দেবে না, জানো। বলছে, এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। গফুর সজোরে মাথা নাড়িয়া কহিল, না। তাহলে গফুর কিছুতে মহেশকে বেচতে চাইছে না। ও বলছে, একটু 2 টাকা বেশি দিই তোমার মেয়েকে, তাহলে তুমি নিশ্চয়ই, কিন্তু এর বেশি দেবো না। কিন্তু গফুর মহেশকে ছাড়তেই চাইছে না। বুড়া বিরক্ত হয়ে কইল, না তা কি, চামড়াটাই যে দামে বিকোবে, নইলে মাল আর আছে কি? বলছে, মাল তো কিছু নেই, চামড়াটাই তো দামে বিকোনো হবে। তোবা। গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল, এবং পরক্ষণে সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে, তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে। বলছে, মানে যদি না যায় তাহলে কিন্তু জুতো পেটা করে ছাড়বে। হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। জমিদারের কি হলো, সদরখানা থেকে ডাক পড়ল। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে। গফুর বলছে যে এই কথা নিশ্চয়ই কর্তার কানে চলে গেছে। তাহলে দেখো, যখন চামড়া বিক্রি করার কথা যখন মুসলমান লোকটা বলল, তখন গফুরের মুখে তোবা কথা শোনা গেল, একটা বিশ্রী কথা। এবং সে কি করলো, পরক্ষণে ছুটিয়ে গিয়ে ঘর থেকে ঢুকে চিৎকার করে শাসাতে লাগলো যে তারা যেন অবিলম্বে চলে যায়, এবং গ্রাম ছাড়িয়া না, যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতো পেটা করিয়া ছাড়বে। তখন হাঙ্গামা দেখে লোকগুলো চলে গেল। হ্যাঁ, কিন্তু পরক্ষণে জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল কার? গফুরের। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গেছে, জমিদারের কানে নিশ্চয়ই চলে গেছে। সদরে অভদ্র অনেকগুলো ব্যক্তি বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন, গফরা, তোকে যে আমি কী সাজা দেব ভেবে পাই নে। গফরা, তোকে আমি কী সাজা দেবো ভেবে পাচ্ছি না।
কোথায় বাস করে আছিস জানিস? বলছে কোথায় তুই আছিস, গফরা মানে গফুরকে বলছে, কোথায় আছিস তুই জানিস? গফুর হাত জোড়ো করে কহিল জানি, আমরা খেতে পাই নে, নইলে আজ আপনি যা জরিমানা করতেন। বলছে আমি জানি আজকে আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হলো, সকলেই অবাক হলো। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আর একদিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা যা যা হয়েছে, আর কখনো এসব মতি বুদ্ধি করিস নে। বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া খুব কাঁটার মতো গা কাঁটা দিয়ে উঠিয়া কহিলেন, এবং মহাপাতক যে শুধু কর্তার শূন্য প্রভাবে ও শাসন ভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। শুধু কর্তার পূর্ণ প্রভাবে মানে হচ্ছে জমিদারের, কর্তার শাসন ভয়ে নিবারিত হয়েছে মহাপাতক, এখানে পাপী, তো সংশয় মাত্র তোমার উচ্ছিষ্ট মানুষ তা সে যে মানে এই শাসন ভয় আর পূর্ণ প্রভাবেই যে তার নিবারিত হয়েছে সেটা সংশয় রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন সেখানে, তিনি তো হাকিম ছিলেন, তিনি গো শব্দের শাস্ত্র ব্যাখ্যা করিলেন, তিনি আবার গো শব্দের শাস্ত্র ব্যাখ্যা দিচ্ছেন, এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন। তর্করত্নমশাই কী করলেন? ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতি মানে গফুর তো মুসলমান ছিল আর এরা তো হিন্দু, গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ, এদেরকে মানে গ্রামের ত্রিসীমানা পর্যন্ত এদের গায়ে ঘেঁষতে পারবে না, এমন এদের যে থাকছে সেটা নিষিদ্ধ, তাহা প্রকাশ করে সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন। সকলের ভেতরে এই জিনিসটা ঢুকিয়ে দিল যে ওদেরকে এখানে থাকতে দেওয়া যাবে না, মানে গফুরদের, এরা ত্রিসীমানায় থাকবে না, এরা হচ্ছে জ্ঞান নেত্র মানে সকলের কি জ্ঞান নেত্র খুলে দিল, জ্ঞান চক্ষু খুলে দিল। তাই এবার বলছে যে এদেরকে থাকতে পারে। গফুর একটা কথার জবাব দিল না, গফুর শুধু নীরবে সব কিছু শুনে গেল। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয় মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসলো। সব অপমান সহ্য করলো, সব তিরস্কার সবিনয় মাথা নত করে সহ্য করলো, নিয়ে বাড়ি ফিরে এলো। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়ালো। প্রতিবেশীদের বাড়ি থেকে কি আনলো? ফ্যান, ভাতের ফ্যান এনে মহেশকে খাওয়ালো চেন, এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগলো। তার গায়ে ও শিঙে বারংবার হাত বুলোতে অনেক কথা বলতে লাগলো। তো এই গেল দ্বিতীয় পরিচ্ছেদের অংশটুকু। আশা করছি দ্বিতীয় পরিচ্ছেদের অংশ তোমাদের বুঝতে অসুবিধে হয়নি। এই গেল, এর পরের ক্লাসে থাকবে দ্বিতীয় পরিচ্ছেদের ওপর প্রশ্ন আর উত্তর। আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।